কতগুলি মুরগি থেকে শুরু করছিলেন? আমি তো প্রথম 400 ব্রয়লার দিয়ে শুরু করছিলাম। আচ্ছা। তারপর অনেকদিন ব্রয়লার পালার পরে দেখি যে ব্রয়লারে তেমন লাভ হয় না। হ্যাঁ। এক মাসে লাভ হয় আর এক মাসে লস হয়, এক মাসে লাভ হয় এক মাসে লস হয়, এরকম করতে করতে 1 বছর পরে দেখি যে আমার মানে মুনাফা থাকেই না, লাভ থাকে না। তারপর আমি 1000 লেয়ার মুরগি দিয়ে শুরু করি, ইনশাল্লাহ তারপর থেকে আর আমার পিছন ফিরে না। সুপ্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এসেছি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় খুরশেদ ভাইয়ের খামারে, যিনি কিনা পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে উনি প্রোডাকশনে নিয়ে আসেন। ভাইয়ের খামারে এখন কতগুলি মুরগি আছে, কত পার্সেন্ট প্রোডাকশন আছে, কি বয়সের মুরগি আছে এবং কেন উনি পুলেট মুরগি কিনেন, সকল বিষয়েই আমরা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা জিনিস বলে রাখি, ভাইয়ের খামারে এসে আমি মোটামুটি অভিভূত হয়ে গেলাম। এখানে ছাগল আছে, দেশি মুরগি আছে, কবুতর আছে, গরু আছে, মানে সমন্বিত একটা খামার বলা চলে। তো উনি ব্যবসা শুরু থেকে অনেক লস খেয়েছেন। এই লসের পরে উনি নিজেই ব্যবসাটার হাল ধরেছেন। আগে অন্য লোক ব্যবসাটা পরিচালনা করত। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় খুরশেদ ভাই ভালো আছেন। তো ভালো থাকাটা কিভাবে এবং কারণটা কি, ভাইয়ের কাছ থেকে আমরা জানবো। তো চলেন ভাইয়ের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহি। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যদি সাধারণ খামারি এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ খুরশেদ মীর, আমার ঠিকানা হচ্ছে বাউল রাজাবাড়ি বাজার, মালিপাড়া, শ্রীপুর, গাজীপুর। আচ্ছা যাক ভাই, তো আপনার খামারে এসে মোটামুটি খুব ভালো লাগছে। খুব সুন্দর একটি খামার আপনার, এবং সমন্বিত খামার বলা চলে। যে অনেক কিছুই আপনার খামারের মধ্যে দেখলাম, যে আদর্শ খামারে যেগুলি থাকা দরকার মোটামুটি সকল কিছুই আপনার এখানে আছে। তো এইগুলি আপনি একাই লালন পালন করেন না এর সাথে অন্য কেউ আছে? আমি একা করি, প্লাস আমার ওয়াইফ আমার সাথে হেল্প করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আপনার এই শেডে এখন কতগুলি মুরগি আছে ভাই? আমার সেটা এখন 3000 মুরগি আছে এবং সবগুলি প্রোডাকশনে। সবগুলি। ওই যে প্রথম যে ফ্লকটা, এটার বয়স কত সপ্তাহ চলে? ওইটা আপনার 50 সপ্তাহের মতো। 50। এই যে 50, এই যে আপনি যে পোলারটা, এটা কোথায় থেকে আনছিলেন? এটা আমি মধুপুর থেকে আনছিলাম। মধুপুর, টাঙ্গাইল মধুপুর। টাঙ্গাইল মধুপুর। আচ্ছা, পরে এই বেসটা হলো আপনার এই যে মধ্যের, হ্যাঁ, আর এই বেসটা হলো একেবারে লাস্টের। লাস্ট। তো এই বেসটা এবং এই বেসটা, এই দুইটা বেস আমি আপনাকে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাক ভাই, ওই যে আপনি যে মধুপুর থেকে যে সংগ্রহ করছেন যে 1000 পুলেট মুরগি, যেটার বয়স 50 সপ্তাহ চলমান, এটার প্রোডাকশনটা কেমন পাচ্ছেন? এখন ওইটার প্রোডাকশন প্রায় 90%। 90%। তো এই শুরু থেকে প্রোডাকশনটা কেমন ছিল? শুরুতে তেমন মানে একটু সমস্যা হয়েছিল মুরগিটা, পরে এখন মোটামুটি ঠিক আছে। ভালো, মানে আপনার পরিচর্যার কারণে এখন মোটামুটি মুরগিটা ভালো। তো যাদের কাছ থেকে এই পুলেট মুরগিটা আপনি সংগ্রহ করছিলেন, তারা যেরকম বলছে, আসলে কি ওই রকম মানের মুরগিটা পাইছেন না একটু ভেজাল? এরকম যারা বলছিল যেরকম ওইরকমই, হয়তো বা লালন পালনের কারণে একটু নির্বিষ হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এদিক সেদিক হতে পারে। আচ্ছা যাক, আর এই যে মধ্যে যে আপনার যে বেসটা, এটার কয় সপ্তাহ বয়স চলতেছে? এটা আপনার এটা প্রায় 80 সপ্তাহ। 80। এটা তো আমিই দিছি আপনাকে। হ্যাঁ আপনাকে। আচ্ছা, এই মুরগিটার এখন এভারেজ প্রোডাকশনটা কেমন আছে? এখন এটা প্রায় 80%। কিন্তু সাধারণত খামারি বিন্দু আপনারা জানেন যে এভারেজ আমরা কিন্তু প্রোডাকশনটা হিসাব করে থাকি 85%। তো ভাইয়ের মুরগিটা কিন্তু 80 সপ্তাহ বয়স, এখনও কিন্তু উনি কিন্তু 80% প্রোডাকশন পাচ্ছেন। আর এই যে লাস্টে যে মুরগিটা, এটা কয় সপ্তাহ চলমান? এই যে এই মুরগিটা এটা প্রায় 40 সপ্তাহ। 40। তো এইটা আপনার এখন প্রোডাকশন কেমন? এখন আছে 93, 92, 93, 92। এই যে আপনি দুইটা ভেজ মুরগি যে আপনি আমার কাছ থেকে আনলেন, আমি যেমন মানের আপনাকে বলছি, আসলে কি আপনি এরকম মান পাইছেন না কোনো ঝামেলা হয়েছে? না, আমার কোনো ঝামেলা হয়েছে না। আপনি যেরকম বলছেন এরকম হয়েছে, বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে আরো ভালো হয়েছে। আমার যাক আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। প্রিয় খামারিবৃন্দ, আমি কিন্তু পুলেট ব্যবসার সাথে জড়িত, আপনারা অনেকেই জানেন, হয়তো বা অনেকেই জানেন না। তো আমি যে এই এতদিন যাবৎ যে ব্যবসাটা পরিচালনা করে আসতেছিলাম, তো এর মধ্যে এই খুরশেদ ভাইকে পাইছি কিন্তু টোটালি একটু ব্যতিক্রমধর্মী। কারণ উনি যখন আমার খামারের মধ্যে গেছে, আমার মুরগি দেখছে, ভাই আমাকে জিজ্ঞেস করছে যে ভাই কিভাবে বিক্রি করবেন, আমি বলছি যে এইভাবে বিক্রি করব। ভাই কিন্তু কখনোই
আমার সাথে কিন্তু দরদাম করে নাই। এই যে বৈশিষ্ট্যটা এই ভাইয়ের মধ্যে ছিল, আমিও নিজে চেষ্টা করছি যে ভালো মানের মুরগি ভাইকে দেওয়ার জন্য। এখনও আপনারা যারা নিতে চান বা নেবেন মনস্থির করছেন, যে আমাদের প্রতিবেদনটা যারা দেখতেছেন, আশানো একান্ত বিশ্বাস আমার শতভাগ চেষ্টা থাকবে আমি যেন আপনাকে ভালো মানের একটা মুরগি দিতে পারি, অ্যাকুরেট বয়স এবং অ্যাকুরেট ভ্যাকসিন এবং অ্যাকুরেট ওজন সকল কিছু মিলিয়ে যেন ভালো মানের একটা মুরগি আপনাদেরকে উপহার দিতে পারি, সেই চেষ্টা আমি করব। আর যখন মনে করবেন যে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, তখন কিন্তু আমি এই ব্যবসাটা ছেড়ে দেব। এর কারণটা হলো ভাই, দুনিয়াটা কয় দিনের, আমরা কয়দিন এই দুনিয়াতে থাকবো, আমরা তো এই দুনিয়া থেকে চলে যেতেই হবে, এটাই স্বাভাবিক চিরাচরিত নিয়ম। বেঁচে আসি এটা টোটালি একটা অস্বাভাবিক যে আমরা কিভাবে বেঁচে আছি। আমরা একজন মুসলমান হিসাবে যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত নামক নিয়ামত জিনিসটা যদি চাই, তাহলে এই দুনিয়াতে মানুষকে ঠকানো পরে আমি কি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবো? তো ব্যবসা জিনিস হালাল, আমি চাই হালাল পন্থায় ব্যবসাটা পরিচালনা করতে। তো ভাই এখন ডিমের কি বাজার পাচ্ছেন? এখন আসলে আমি নিজেই খামারটা পরিচালনা করি, নিজেই দেখি, কোনো আমার কর্মচারী নাই। আবার আমি আমার ডিমগুলা আমার পাশের বাজারে এই খুচরা দোকানে বিক্রি করি, যার কারণে ঢাকা থেকে আমি সবসময় 10-20 পয়সা 30 পয়সা বেশি পাইতেছেন। মানে 100 ডিমের মধ্যে আপনি 20 টাকা 30 টাকা সবসময় বেশি পাইতেছি। আচ্ছা যাক, খুব সুন্দর, ভালো একটা উদ্যোগ এটা। যে যদি মনে করেন এই কমতির বাজারে যদি কোনো লস হওয়ার সম্ভাবনা থাকতো, এই জায়গাটা কিন্তু ডিঙ্গায় কিন্তু আপনার ইনশাল্লাহ লাভ হচ্ছে। তো আপনার এই যে প্রতিদিন যে আপনি 3000 মুরগিতে কি পরিমাণ খাবার লাগে মুরগির মধ্যে? প্রতিদিন 3000 ইয়েতে আমার প্রায় 7 বস্তা খাবার লাগে। 7 ব্যাগ। আপনি তো কি খাবার খাওয়াচ্ছেন এখন সিপি সিপি খাবারটা মানে কেমন পাচ্ছেন? সিপি খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি দেখতেই তো পাচ্ছেন ডিমের কোয়ালিটি, মুরগির যে চেহারা, হ্যাঁ অনেক সুন্দর না? সবগুলো মুরগি আমার ভালো। এমনি আপনার এই যে 3000 মুরগির মধ্যে প্রতি মাসে বা 1-2 মাস অন্তর অন্তর কেমন টাকার ঔষধ খরচ হয় আপনার? 10 থেকে 15,000 টাকা হলে একটা 4-5 দিনের ডোজ হয়ে যায়। 3000 মুরগি মানে নরমাল কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি ডোজটা করেন? আর আপনি এমনি কি মানের ভ্যাকসিনগুলি মুরগিকে করেন? কি মানের আমি হচ্ছে 2 মাস কি 3 মাস পর পর আমি ওই যে আইবিএনডি যেটা ওটা করি আর কি। আচ্ছা, আর এমনিতে আপনি বার্ড ফ্লু বা কলেরা এগুলো তো আমি 6 মাস পর পর করতেছি। 6 মাস পর পর করতেছি। ব্লাড ফ্লুও 6 মাস পর পর, 9ও 6 মাস পর পর, আর কলেরাও 6 মাস পর। আর এনডি কিলটা আপনি কিভাবে করেন? এনডি কিলটা আসলে আমার খামারে আমি এখনো করি নাই, এনডি কিলটা করা হয় নাই। এনডি কিলটা করে দিবেন। প্রিয় খামারিবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে H5 এবং H9 এবং ফাউল কলেরা এই ভ্যাকসিনগুলি কিন্তু মুরগির জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। আবার এনডি কিল ভ্যাকসিনটাও কিন্তু মুরগির জন্য তৈরি করা হয়েছে। অনেক খামারিবৃন্দ আছেন আপনারা যে ভুলটা আপনারা করে থাকেন, আপনারা বলতেছেন যে 2 মাস অন্তর অন্তর আমরা MA5 ক্লোন 30 বা এনডি লাসোটা ভ্যাকসিনগুলো আমরা করতেছি, তাহলে এনডি কিল ভ্যাকসিনটা কেন করব? তাহলে ভাই এনডি কিল তো এটা কিল্ড একটা ভ্যাকসিন, এটা শক্তিশালী একটা হাতিয়ার। এটা যদি মুরগির মধ্যে যদি না থাকে, তাহলে লাইভ ভ্যাকসিনে কিন্তু আপনার মুরগিকে কিন্তু শেল্টার দিতে পারে না। তো প্রিয় খামারিবৃন্দ, আপনারা অবশ্যই এনডি কিল ভ্যাকসিনটা কিন্তু মুরগিকে দিয়ে দিবেন। ভাই যে আপনি এই যে 3000 মুরগি পুলেট ক্রয়ের মাধ্যমে আপনি কিন্তু ব্যবসাটা আপনার পরিচালনা করতেছেন, আসলে এইটার রহস্যটা কি? পুলেট ক্রয়ের রহস্য হলো আপনার মনে করেন আমি যদি 1000 মুরগি কিনি, তাহলে আমি 1000 মুরগি খাঁচায় ঢুকাইতে পারি। আচ্ছা। আর যদি আমি বাচ্চা কিনি, তাহলে 1200 যদি কিনি, কখনো দেখা গেছে কোনো একটা স্টেজের কারণে, কোনো ভয়ভীতির কারণে বা একটা রোগবালাইয়ের কারণে আপনার 1-200 মারা যায়। মারা গেলে আমি আমার 1000 মুরগি আর খাঁচায় ঢুকাইতে পারি না, আমার খাঁচা খালি থাকে বা খাঁচায় মুরগি কম পড়ে। আচ্ছা, এই হলো একটা কথা। আর হলো আপনার আমি আমার মুরগিগুলা কন্টিনিউ করার জন্য আমি খালি খাঁচায় ঢুকানোর 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি ডিম পাই যাই। এইখানে আমার একটা সুবিধা, আমাকে বড় গ্যাপ দিতে হয় না। আচ্ছা, এই কারণে আমি আসলে তো আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে যে উনি কেন পুলেট মুরগিগুলি ক্রয় করে। আসলে প্রকৃতপক্ষে আমরা অনেকেই আছি যে খামার করি, যে আমরা খামার সম্বন্ধে ভালো একটা ধারণা বা পরিকল্পনা নিয়ে কিন্তু করতে পারি না, অথবা ভালো একটা প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা শুরু করতে পারি না, যে কারণে কিন্তু আমরা প্রকৃতপক্ষে কিন্তু ক্ষতিগ্রস্ত হই। তো ভাই বলতেছিল যে পুলেট মুরগিগুলো আমি যদি ক্রয় করি 1 থেকে 1.5 মাসের ভিতরে আমি যেন প্রোডাকশন পাই, এই জন্য
আরেকটা ব্যাপার হলো যে বাচ্চা যদি আমি ব্রোডিং করি তাহলে অনেক সময় বাচ্চা মর্টালিটি হয়। 1200 বাচ্চা নিলে অনেক সময় আমি 1000 খাঁচার মধ্যে ঢুকাইতে পারি না। আর পুলেট আমি যতগুলি কিনি ততগুলি আমি ঢুকাইতে পারি। এইগুলিও কিন্তু একটা সুবিধা। আর আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে যে আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি যে আপনারা যদি অভিজ্ঞ না হন তাহলে কিন্তু খামার ব্যবসায় লস হবে। এজন্য আপনারা অভিজ্ঞতা অবশ্যই নিয়ে নেবেন। অভিজ্ঞতা ছাড়া এই ব্যবসার মধ্যে আসবেন না, আসলে খুব একটা ভালো করতে পারবেন না, লস আপনাকে গুনতে হবে। তো ভাই, যে আপনি এই ব্যবসাটা শুরু করলেন, যে আপনি প্রথম কতগুলি মুরগি থেকে শুরু করছিলেন? আমি তো প্রথম 400 ব্রয়লার দিয়ে শুরু করছিলাম। আচ্ছা। তারপর অনেকদিন ব্রয়লার পালার পরে দেখি যে ব্রয়লারে তেমন লাভ হয় না। হ্যাঁ। এক মাসে লাভ হয় আর এক মাসে লস হয়, এক মাসে লাভ হয় এক মাসে লস হয়, এরকম করতে করতে 1 বছর পরে দেখি যে আমার মানে মুনাফা থাকেই না, লাভ থাকে না। তারপর আমি 1000 লেয়ার মুরগি দিয়ে শুরু করি ইনশাল্লাহ। তারপর থেকে আর আমার পিছন ফিরে তাকাইতে হয় না। এই 1000 শুরু থেকে এখন আপনার 3000 মুরগি। তো এই যে তাহলে এই পুলেট মুরগি দিয়ে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে আপনার এখানে গরু 2টা গাবি আছে, গাবি 2টা থেকে দুধ নেই, আর হলো বছরে 2টা বাচ্চা পাই। মোটামুটি ভালোই, খারাপ না। বাচ্চা 2টা ভালো টাকা বিক্রি করতে পারি বছরে। আচ্ছা। আর আমার বাইরে থেকে তেমন একটা ফিড কিনতে হয় না, যে ফিড আছে এখান থেকে দিয়ে এই পোল্ট্রি ফিডটা দিয়ে তাদের চলে। অল্প অল্প ফিড দিয়ে, আর ওই যে আমার কিছু ঘাস আছে এখানে। আচ্ছা, এই চলতে পারে। এই যে ঘাস। এই তো আমি জানতাম যে আপনি লুজ ফিড খাওয়াইতেন, তো লুজ ফিডটা কবে থেকে বাদ দিলেন? না, লুজ ফিডটা আসলে ঝামেলা হয়, অনেক মেডিসিন পাওয়া যায় না, সব ধরনের মেডিসিনগুলো এই জন্য লোকালে পাওয়া যায় না দেখা। এই রেডি ফিডটাই মোটামুটি ভালো। আচ্ছা। আর ঝামেলা নাই, মিক্সারের সমস্যা নাই মোটামুটি, এই জন্য আমি এখন যেটা এটা প্যারাগনের যেটা। আচ্ছা, আমি অনেক সময় আপনার প্যারাগনের বাচ্চাগুলি আপনার পুলেট করি, তো প্যারাগনের আপনি কেমন ফলাফলটা পাইছেন? রেজাল্টটা কি এখন রকম? পর্যন্ত প্যারাগন তো আমার কাছে খুবই ভালো। ওই যে 1020টা মুরগি আনছি আমার, মাত্র এই পর্যন্ত 4টা মুরগি মাত্র মারা গেছে। 4টা মুরগি? 4টার মধ্যে মানে 2টা মারছে ঠোকরায়া, আর এমনিতে 2টা মুরগি মারা গেছে। আচ্ছা, এমনি ডিমের কোয়ালিটি বা পার্সেন্টেজ সকল দিক সবই মিলিয়ে সব দিকে ভালো ভালো আছে। আছে। আর এমনি খাবার কতটুকু দিচ্ছেন প্রতিদিন এক একটা খাবার মুরগিকে? 110 থেকে 15 গ্রাম করে। 10 থেকে 15 গ্রাম। এই এক মাসে কিছুদিন আগে দিতাম 120 গ্রাম, এখন 15 গ্রাম, 10-15 আচ্ছা। গ্রাম। প্রিয় খামারিবৃন্দ, যে কোনো জিনিস আপনি যদি সফল হতে চান তাহলে 3টা জিনিসের উপর কিন্তু আপনাকে নির্ভর করতে হবে। যদি মুরগির বিষয় নিয়ে আমরা কথা বলি, প্রথম যে ব্যাপারটা হলো সেটা হলো বাচ্চা অথবা পুলেট মুরগি, এটা হতে হবে ভালো মানের, আর খাদ্যটা হতে হবে ভালো মানের, আর পরিচর্যাটাও হতে হবে ভালো মানের। যদি এই 3টা জিনিসের মধ্যে কোনো একটা জিনিসের যদি ঘাটতি আপনি রাখেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া অবশ্যই সম্ভব না। আপনারা আপনাদের খামারকে জীবাণুমুক্ত রাখার সবসময় চেষ্টা করবেন। পোলট্রিতে স্প্রে করবেন, নিজে যখন ঢুকবেন স্প্রে করবেন, বের হওয়ার সময় স্প্রে করবেন। আর বিশেষ কথাটা হলো যে লিটার যে ব্যবস্থাপনাটা আছে, ড্রেনের ভিতরে যে আপনার লিটারটা থাকে, এটা 1 দিন অথবা 2 দিনের ভিতরে পরিষ্কার করার চেষ্টা করবেন। আর পরিষ্কারের পরক্ষণে কাপড় কাচার সোডা অথবা ব্লিচিং পাউডারের পানি দিয়ে আপনি টোটাল ঘরটাকে ধৌত করে দেবেন, যাতে করে আপনি রোগ মুক্ত থাকতে পারেন। আরেকটা ব্যাপার হলো, যারা আপনারা খোলা পাইপের মধ্যে খাবারটা দেন, পানি দেন, তারা একটা কাজ করতে পারেন। রাত্রিকালীন সময়ে যখন আপনার লাইটিংটা অফ করে দেবেন, এই মুহূর্তে আপনার পাইপগুলো পরিষ্কার করে রাখুন, এবং পরবর্তী দিন যখন আপনারা নতুন করে খাবার পানি দিচ্ছেন তখন জীবাণুনাশক ঔষধ অথবা পটাশিয়াম যেটা বলা হয়, যা বাজারে পাওয়া যায়, এইটা আপনার পানির মধ্যে মিশ্রণ করে একটা ন্যাকড়া নিয়ে আপনার খাবারের পাত্র এবং পানির পাত্র এগুলো ভালো করে আপনি মুছে পরবর্তীতে আপনার খাবার দেন, তাহলে দেখবেন যে অনেকটাই আপনার রোগমুক্ত থাকতে পারবেন। আর শীত চলে যাচ্ছে, গ্রীষ্মকাল মোটামুটি চলে আসছে, এই সময়টাতে মুরগি ব্যাপক পরিমাণ বমি করে, অনেকের খাবারের পাইপের মধ্যে খাবারগুলি আঠার মতো লেগে থাকে, এইগুলি কিন্তু মুরগির সমস্যার কারণ। এই দিকগুলি আপনারা খেয়াল রাখবেন। আর ভাইয়ের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম। ভাই এককভাবে সকল কিছু দেখাশোনা করেন, পরিচর্যা করেন, কর্মচারী দিয়ে কিন্তু সব কিছু হয় না। তো আমরা এই খামার ব্যবসায় লাভবান হওয়ার জন্য অবশ্যই কর্মচারীর উপর নির্ভর করব না, নিজেরা যেন অবশ্যই দেখাশোনা করতে পারি, কাজ করতে পারি, তাহলে আমরা কিন্তু এখান থেকে সফল হতে পারবো। প্রিয় খামারিবৃন্দ, ভাইয়ের মুখ থেকে অনেক কিছু শুনলাম, তা আমাদের আলোচনা শেষ করব। এর আগে ভাইয়ের সাথে আরেকটু কথা বলতে চাই। তো ভাই,
যদি আপনি মনে করেন যে এই খামার ব্যবসা অনেকেই লস খাচ্ছে এবং যারা লস খাইতেছে তাদেরকে দেখা অন্য অন্য যারা এই খামার ব্যবস্থাপনায় আসতে চাচ্ছে তারা আপনার ভয় পায়, এবং তারা যাতে ভয় না পায় কিভাবে আপনার সফল হবে তারা, এটা কিভাবে সম্ভব? নতুন উদ্যোক্তা যারা এই খামার ব্যবস্থাপনায় আসলে লাভবান হতে পারবে, এটার রহস্যটা কি? রহস্য তেমন কিছু না। আমি যেটা মনে করি যে খামার যদি কেউ করে তাকে অবশ্যই মুরগির যতগুলা ভ্যাকসিন আছে হ্যাঁ, সকল ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। আচ্ছা, যখন সে সবগুলা ভ্যাকসিন দিয়ে রাখবে তাহলে তার খামারে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা খুবই কম। তখন তার মুরগি সুস্থ থাকবে। যখন মুরগি সুস্থ থাকবে তখন সেই মুরগি ভালো ডিম দিবে, আচ্ছা, আর ওই ডিম থেকে সে ভালো একটা টাকা পাবে। আচ্ছা। অনেকেই আপনার আসেন যাদের ন্যূনতম কোনো অভিজ্ঞতা থাকে না, তারা যে এই যে খামারে আসতে চায় তাদের ব্যাপারে আপনি কি বলেন? না না, একেবারে অভিজ্ঞতা না থাকলে খামার করা উচিত না। তখন খামার করে সে অবশ্যই লস খাবে। আচ্ছা, আপনি যে তার খামার পুঁজি ব্যবসায় যে আসছিলেন, আপনি কি কোনো প্রশিক্ষণের মাধ্যমে আমার শুরু করছেন? প্রশিক্ষণ ছিল আমরা জাতীয় যুবনন থেকে 2000 সালে আমার একটা প্রশিক্ষণ ছিল। এই প্রশিক্ষণের পর থেকে আপনি আমি ব্রয়লার আস্তে আস্তে, ব্যবসার হ্যাঁ, মধ্য ব্রয়লার দিয়ে, মাধ্যমে আমার এই খামারের আসা, তারপর থেকে আস্তে আস্তে। তো যাক ভাই, আপনার খামারে আসলাম, খামার দেখলাম, আলহামদুলিল্লাহ খামার ভালো। আপনার খামারের জন্য দোয়া করি, আল্লাহ যেন বরকত দান করেন। প্রিয় খামারিবৃন্দ, আপনারাও ভাইয়ের খামারের জন্য দোয়া করবেন, আর ভাইয়ের জন্যও দোয়া করবেন। ভাই একজন সফল ব্যবসায়ী, ভাই যেন হালাল রাস্তায় থেকে যেন সফলভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারে, এই জন্য আপনারা দোয়া করবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় খামারিবৃন্দ, মাহে রমজান আমাদের খুব সন্নিকটে চলে আসছে। মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা নেবেন, এবং আমরা রমজানের সঠিক হকগুলি যেন যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।